নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সুবালা। ভোরে অঘোরদের বাড়ির দুধ আনতে গিয়ে রোজই পঙ্কজ বউটিকে দেখতে পায়। অঘোরদের বাড়তি ফেলনা ছোট চালাঘরটা কিছুদিন হলো ভাড়া নিয়েছে, 2 মাসের ভাড়া আগাম দিয়ে। কোলে একটি বছরখানিকের ছেলে, সঙ্গে থাকে কেবল বুড়ি দিদিমা। বুড়িকে প্রথম দিন দেখে পঙ্কজ শিউরে উঠেছিল। খড়িতোলা, কালচে লোল চামড়ায় ঢাকা একটা যেন কঙ্কাল। বয়সের ভারে সে জীবন্ত কঙ্কালটা আবার বাঁকা হয়ে গেছে। মাথায় ধোঁয়াটে রঙের জট, ছানি পড়া চোখ। এই বয়সে এই দেহের ভার বয়ে সে উদ্বাস্তু হয়ে এসেছে নতুন আস্তানার খোঁজে, হয়তো এই যুবতী নাতনিটার জন্য, অথবা যে কটা দিন বেঁচে থাকবে সেখানে তাকে দেখবার কেউ নেই বলে। সুবালা সায় দিয়ে বলে, আত্মীয় কুটুম জাগো ভরসায় ছিলাম, তারা পলাইয়া আইব, আমরাও লগে আইলাম, করুম কি। নদীর দেশের মেয়ে। সুবালার গায়ের মেটে রংটা যেন পলি পড়া নদীর বুকের ভেজা চরের মতো সরস আর মসৃণ। লাবণ্য যেন চোখ জুড়িয়ে দেয়। গরিবের মেয়ে, গরিবের বউয়ের দেহে এ লাবণ্য কোথা থেকে আসে, কিসে সম্ভব হয়? পঙ্কজ তা জানে। সেও ওই নদীর দেশেরই মানুষ। সারা বছর ভাত হয়তো জুটত না পেট ভরে, কিন্তু পাড় ঘেঁষা নদীর ধারে খালে ডোবায় মেয়েরাও কুঁড়ো জালে ধরতে পারত কুঁচো মাছ, অনেক রকম জলচর জীবের ছানা আর কাউটা কাছিমের ডিম, বিষহীন মোটা মোটা জলের সাপ একটা দুটো। পেঁয়াজ আর খানিকটা লঙ্কা বাটা দিয়ে রাঁধলে মাছ মাংসের শোক ভোলা যেত। কলমি, পলাশ, কচু ইত্যাদি অনেক রকম শাক পাতা যত খুশি কুড়িয়ে আনলেই চলত। ঘরের চালায় ফলত লাউ কুমড়ো। বিনা পয়সায় কিংবা সামান্য দামে মিলত কয়েক রকম ফল। 2-1 মুঠো চাল জোগাড় হলেই চালিয়ে নেওয়া যেত পুরানো আদিম উপায়ে শরীর পোষণ। একখানা পুরনো শাড়ি আলগা করে গায়ে জড়ানো থাকে। ছেলেকে দুধ দিয়ে দাওয়ায় শুইয়ে ঘর ঝাড় দেয়। গামছা পরে বাসন নিয়ে ঘাটে যায়। গা ধুতে বালতি আর মেটে কলসিতে জল আনে 2-3 দফায়। একটু কম মনে হয় তার লজ্জাবোধ। 2-3 জন মানুষ দুধ নিতে এসে দাঁড়িয়েছে। দুধ দুইতে দুইতে অঘোর তার দিকে তাকাচ্ছে। এটা যেন সে খেয়ালও করে না, খেয়াল করলেও বোধহয় গ্রাহ্য করে না। পঙ্কজ জানে, গ্রাম কেন, শহরতলিতেও যেসব এলাকায় মেয়েদের খোলা ডোবা পুকুরই একমাত্র অবলম্বন, শহরের মেয়েদের মতো শ্লীলতা বজায় রেখে চলা তাদের পক্ষে সম্ভবও নয়, এটা নিয়মও নয়। অবস্থার সঙ্গে মানিয়েই তো চালচলন হবে মানুষের। কিন্তু এই বয়সে এতটা শিথিলতাও আবার নিয়ম নয়। ডুমুরের মতো 2-3টে ছেলে মেয়ে হলে, বয়স আর একটু বেশি হলে, আশেপাশে চালাঘরগুলির পুরনো বাসিন্দা ও উদ্বাস্তুদের সঙ্গে সুবালার চালচলনও চমৎকার মানিয়ে যেত। ছেলে কোলে সুবালা দাওয়ায় বসলে তার পাকা গিন্নি মায়ের মতো বসার ভঙ্গি দেখে, মুখের উপর নির্বিকার ভাব দেখে পঙ্কজের অস্বস্তি কেটে যায়। অঘোরের দুধ দেওয়া আর ডুমুরের পোয়া পোয়া দুধ মেপে দেওয়া দেখতে দেখতে সে হয়তো জগৎ সংসার ভুলে গিয়ে ভাবছে, ছেলেটার জন্য 1 ফোঁটা দুধ কিনতে পারলে ভালো হতো। দুধ দোয়ে অঘোর, দুধ মেপে দেয়
তার বউ ডুমুর। অঘোরকে সে একেবারেই বিশ্বাস করে না। 1 টাকা সের সামনে দোয়া দুধ। শ্যামবাবুর সঙ্গে বন্দোবস্ত করে সে মাপার কায়দায় তাকে 1 পো 1.5 পো করে দুধ বেশি দিয়ে দিত। মাসে 10-12 টাকা দুধ বেশি দিয়ে খুশি থাকতো 4-5টা টাকা পেয়ে। যা পায় তাই তার লাভ। কে জানে অন্য বাবুদের সঙ্গেও এরকম বন্দোবস্ত ছিল কিনা। টের পাওয়ার পর ডুমুর আজকাল দুধ দেওয়ার সময়ে ঠায় দাঁড়িয়ে থাকে, নিজে দুধ মাপে। যে মদ্য মানুষ বউয়ের ঘাড়ে খায় আর চোরাবাজারি একটা বজ্জাত লোকের ফুটফরমাস খেটে হাত খরচার পয়সা কামায়, এমনই নেমো খারামি সে বোধহয় হয়। ভদ্রলোকদেরও বলিহারি যাই, ডুমুর বলে ঝংকার দিয়ে। স্বামীকে দিয়ে স্ত্রীর ঘরে চুরি করতে বিবৃতিও হয়। অঘোরের সামনেই সে বলে। অঘোর কখনো মুখ বাঁকায়, কখনো মুচকে একটু হাসে। তাড়াতাড়ি ঘরের কাজ আর রাধা বাড়া সেরে মুখে দুটি গুঁজে ছেলে কোলে কোথায় যেন চলে যায় সুবালা সারাদিনের মতো। বুড়ি দিদিমা একলাই ঘরে পড়ে থাকে। পঙ্কজ আজ তাড়াতাড়ি বার হয়েছিল, পথে একটা কাজ সেরে আপিস যাবে। সুবালাও ছেলে কোলে বাসের জন্য কাছে এসে দাঁড়ায়। কই যাইবা? কামে যামু, কাম না করলে খামু কি? সেই শাড়িখানাই তেমনি আলগা করে পরা, বোধহয় আর কাপড় নেই। পথে বার হওয়ার জন্য সিঁথিতে সে বেশি করে সিঁদুর দিয়েছে, কপালে স্পষ্ট করে বড় ফোঁটা এঁকেছে। পঙ্কজ সহানুভূতির সঙ্গে সায় দিয়ে বলে, তা তো বটেই, তোমার স্বামী কই? সুবালা মুখ বাঁকিয়ে বলে, কে জানে, উপায়ের ধান্দায় কোন চুল হয়ে গেছে। খানিক চুপ করে থেকে বাস আসছে দেখে পঙ্কজ হঠাৎ প্রশ্ন করে, তুমি কি কাম করো? সুবালা বলে, করি এটা ওটা যা পাই। টের পাওয়া যায় কি কাজ করে স্পষ্ট জানাতে সে নারাজ। পুরো আপিস টাইমের মতো ভিড় না হলেও বাসে কিছু লোক দাঁড়িয়ে আছে, পঙ্কজকেও দাঁড়াতে হয়। সুবালা বসে লেডিস সিটে। বসে পঙ্কজকে চমৎকৃত করে দিয়ে বুকের কাপড় সরিয়ে ছেলেকে দুধ খাওয়ায়। গাড়ি বোঝাই পুরুষের মধ্যে নয়, সে যেন বসে আছে নির্জন ঘরের কোণে, এমনই সহজ নির্বিকারভাবে মুখ তুলে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে। পঙ্কজ বুঝতে পারে এটা তার পুরুষদের তুচ্ছ করা অবজ্ঞা করা নয়। এতগুলি পুরুষের দৃষ্টিপাত তার কাছে অতি সহজ স্বাভাবিক ব্যাপার। সূর্য যেমন বাসের জানালা দিয়ে তার গায়ে রোদ ফেলছে, আলো ফেলছে, তেমনই সাধারণ ব্যাপার। এজন্য বিব্রত বা বিচলিত হওয়ার কোনো কারণ তার নেই। বুক ফুলে ওঠে পঙ্কজের। এ তো গেঁয়মি, অসভ্যতা বা অশ্লীলতা নয়, এ যে বিদ্রোহ। তার দেশের এই কচি মাটি যেন ইংরেজি মার্কিন নোংরামি ও অশ্লীলতা প্রচারের বিরুদ্ধে বাস্তব কার্যকর প্রতিবাদ, বিদ্রোহের একটি জীবন্ত প্রতীক। তোমরা সিনেমায় পারো, রং বেরং শখের পত্রিকায় পারো, গোপন পুস্তিকা, গোপন ফটোতে পারো, দাম নিতে পারো, স্বার্থের খাতিরে পারো। আমি মা, এই চিন্তায় নিজের যৌবন ভুলে গিয়ে সন্তানকে গায়ের রক্ত জল করা মধু পান করানোর প্রয়োজনে পারো কি? এমন সহজ, স্বাভাবিক, জোরের সঙ্গে, তেজের সঙ্গে।
সুবালা কি কাজ করে সেদিনই সে নিজের চোখে দেখে জেনে যাবে, পঙ্কজ কল্পনাও করেনি। নিজের কাজে সে নেমে যায় আগেই। কাজ সেরে আবার বাসে উঠে যেতে যেতে বড় একটা চৌমাথার কাছে বাস দাঁড়ালে সে দেখতে পায় পাশের রাস্তায় চৌমাথার কিছু তফাতে ফুটপাথে বসে গামছা বিছিয়ে ছেলেকে সামনে ধরে সুবালা ভিক্ষা করছে। পথে ঘাটে দেখা হলে, বাড়িতে এলে আশেপাশের মেয়েরাও জানতে চায় সারা দিন সুবালা কোথায় থাকে, কি করে, কিভাবে সে দিন চালাচ্ছে জানবার জন্য উদ্বাস্তু অসহায়া মেয়েদের দেখা যায় আরো বেশি কৌতূহল। রুগ্ন স্বামী আর 3টি বাচ্চা নিয়ে বিব্রত ইছামতি প্রায় ধর্ণা দেয় তার কাছে। বলে, চাউলাই না বেইচা পারি না আর টানতে, আনার খরচ, ঘুষ, মাঝে মাঝে চাউল কাইড়াও লয়। আমারে কইয়া দে, তুই যা করস আমিও তাই করুম। সুবালা বলে, তুমি পারবা না দিদি, তাছাড়া আমার কামে লাভও বেশি নাই। ইছামতি বাঁকা চোখে তাকায়। পারুম না কেন? লাভ হইব না কেন? বয়স নাই, চেহারা নাই বইলা? সুবালা দুঃখের হাসি হাসে। দেখো না, সারাটা দিন বাইরে কাটাই, স্বামীরে ফেইলা, পোলা পানগো ফেইলা তুমি পারবা? আমি ভিক্ষা করি, গতর খাটাই, যেমন সুবিধা। তুমি যা নিয়া আছো তাই নিয়া থাকো। ডুমুরও কৌতূহল প্রকাশ করে। বলে, সত্যি? কোথায় যাও, কি করো সারাটা দিন? আমায় বললে দোষ নেই, মেয়ে ছেলে বিপাকে পড়েছে, যেভাবে পারো রোজগার করবে, বাজ বিচার থাকলে চলবে কেন? তুমি বদ কাজ করো জানলেও আমি তোমার নিন্দা করব না ভাই। বলে, বেরোজগারে পুরুষগুলি পাজির এক শেষ, নইলে এমন ভাবে তোমার দায় এড়িয়ে পালায়? সুবালা বলে, সে কেন পালাইব, পলাইয়া আইছি তো আমি, কাম নাই, উপায় নাই, মাথা গেছে খারাপ হইয়া, যত চোট আমার উপরে। তুমি তো দিদি সুখেই আছো, স্বামী কত খাতির কইরা মন জোগাইয়া চলে। ডুমুর বলে, খেতে পড়তে দিচ্ছি, খাতির করবে না, মন জোগাবে না? সুবালা মাথা নাড়ে। আমিও খাওয়াইতাম ভিক্ষা কইরা, জ্বালা যেন বেশি হইত, পুরুষ হইয়া আমার রোজগার খাইব, আরো বেশি ঝাল ঝাড় তো আমার উপরে। ডুমুর একটু আশ্চর্য হয়ে খানিকক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকে। বলে, মানুষটা তবে অভিমানী, সেটা খারাপ নয়, অবস্থা পাল্টালে এসব মানুষের মাথা আবার ঠিক হয়ে যায়। মুখ বাঁকিয়ে বলে, পা চাটা নরম চোর ছাঁচড়ের চেয়ে তো ভালো। তারপর একদিন যথারীতি সকালবেলা ছেলে নিয়ে বেরিয়ে গিয়ে সুবালা অসময়ে দুপুরবেলা ফিরে আসে। দেখা যায় কোলে তার ছেলে নেই, মুখ থমথম করছে। ডুমুর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হলো, ছেলে কই? নিয়া গেছে। নিয়া গেছে? কে নিয়ে গেল? যার ছেলে সেই নিচে। না, হরেন গায়ের জোরে ছিনিয়ে নিয়ে যায়নি। সুবালা কি তাহলে ছেড়ে কথা কইতো? এতদিন শহরের পথে পথে ঘুরছে, সে কি আর জানে না মেয়েদের জোর কিসে? চেঁচিয়ে লোক জড়ো করলে ছেলে কেড়ে নিয়ে পালাবার সাধ্য আর হতো না হরেনের। হয়তো থানা পুলিশ হতো, সে তো পরের কথা। বেলা প্রায় 12টা নাগাদ হঠাৎ কোথা থেকে হরেন এসে হাজির।
শান্তভাবে নরমভাবে কথা বলছিল। ছেলেকে কোলে নিয়ে আদর করছিল। তারপর বলছিল যে এই দুপুর রোদে ছেলেটা ফুটপাতেই পড়ে রয়েছে, ওর গলা শুকিয়ে গেছে বোধহয়, কাছের ওই খাবারের দোকান থেকে একটু দুধ খাইয়ে আনবে। ডুমুর বলে, বোকামি, সঙ্গে গেলে না? সুবালা বলে, গেলাম না, গেলাম তো। দুধ খাওয়াবে বলেই ছেলেকে নিয়ে হরেন চলতে আরম্ভ করেছিল। কাপড়টা গুটিয়ে পয়সাগুলি আঁচলে বেঁধে নিতে একটু পিছিয়ে পড়েছিল সুবালা। তার কি ধারণা ছিল হরেনের কি মতলব? কোন গলিতে ঢুকে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেল হরেন! পাগলিনীর মতো চারিদিকে ছোটাছুটি করে লোককে জিজ্ঞাসা করে কোনো আর হদিশ পেল না সুবালা। বুড়ি ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করে, পোলারে কই থুইয়া আইলি? কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে কথা না কইলে সে বুঝতে পারে না। সুবালা ছেলের খবর জানাতেই সে বিনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে। সুবালা আবার তার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে ধমক দিয়ে বলে, পোলা মরছে নাকি যে কাঁদো? বাপের লগে পোলা গেছে, কাঁদনের কি? অমঙ্গল ডাইকে আইনু না কইলাম। দেখা যায় সুবালা আজ কাঁধে ফেলে রাখার বদলে আঁচল গায়ে জড়িয়েছে, বোধহয় শূন্য বুক ঢাকবার জন্য। কয়েকটা দিন আশায় আশায় সুবালা বার হয়। সেইখানে গিয়ে ফুটপাথে কাপড় বিছিয়ে বসে থাকে, যদি মানুষটা ফিরিয়ে এনে দেয় ছেলেকে। এখনো দুধ খায় ছেলে। আজ পর্যন্ত একদিন মাকে ছেড়ে থাকেনি। মার জন্য নিশ্চয়ই সে কোঁকিয়ে কোঁকিয়ে কাঁদবে। এতটুকু শিশুর কান্না, নিজের ছেলের কান্না কি সহ্য হবে হরেনের? সহ্য হবে কি অতটুকু বাচ্চাকে সারা দিন সামলে চলার ঝঞ্ঝাট? ডুমুর বলে, পাগল হয়েছ? তাই কখনো পারে? বড় জোর একদিন কি দুদিন বাপ বাপ বলে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে। সারা দিন রাস্তায় অসংখ্য মানুষ চলাচল করে। হরেনের জন্যে চোখ কান পেতে রাখে সুবালা। দু এক পয়সা ভিক্ষে তাকে কে দিচ্ছে না দিচ্ছে, গায়ে পড়ে ভাব করতে চেয়ে কে কি বলছে না বলছে, কোনো দিকেই তার মন যায় না। দিন দশেক পরে হতাশ হয়ে সে বেরোনো বন্ধ করে। বলে, তবে আর কেন ভিক্ষা করুম, এবার থনে গতর খাটাই। পঙ্কজের স্ত্রীর ছেলেপিলে হবে। সুবালা কাজ খুঁজছে শুনে সে তাকে অবিলম্বে বহাল করতে চায়। সুবালা বলে, আপনারা বেরামভন, নিজ জাতের রান্না খাইবেন? পঙ্কজ বলে, রাখো তোমার জাত, কত সুখে আছে তার আবার জাত বিচার। সুবালা দুবেলা পঙ্কজের বাড়ি রেঁধে দিয়ে আসে, নিজে ওখানেই খায়। বুড়ি দিদিমার বয়সের কঠিন রোগ, বয়স ঠেকিয়ে ওর বেঁচে থাকার পথ্য তৈরি করে দেওয়ার কোনো হাঙ্গামা নেই। জল ছাড়া প্রায় কিছুই সহ্য হয় না বুড়ির। সুবালা ডুমুরকে বলে, আমি ঠিক শোধ নিমু, ও নেড়ে দিয়া এই প্যাটে পোলা জমাইয়া কোলে করুম। ডুমুর বলে, 100 বার করিস না কেন, কারোর সঙ্গে থাক না, সতীশ, নকুল, আরো কটা মানুষ তো ওঁত পেতে বসে আছে, একজনের সঙ্গে ভিড়ে যা, খেটে খেতে হবে না তোকে। সুবালা বলে, থাকুম, বুড়িটা মরুক। আরো কাহিল হইয়া পড়ছে, এই জল হাওয়া সয় না, আর কয়দিন, বুড়ি চোখ বুঝলেই পুরুষ নিয়ে থাকুম। তারপর
আবার একদিন আচমকা হরেন এসে হাজির হয় ডুমুরের বাড়িতে। ছেলেকে উঠানে নামিয়ে দিয়ে বলে, সুবালা নাই? না। কই গেছে? তার গায়ের নতুন শার্ট, পরনের ফর্সা ধুতি দেখে ডুমুর হেসে ফেলে। অজানা অচেনা মানুষটা সম্পর্কে তার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি। অবস্থা একটু বদলাতেই, কোনো রকমে দুটো পয়সা উপায়ের ব্যবস্থা হতেই মন মেজাজ বদলে গেছে মানুষটার। বউয়ের আস্তানা খুঁজে বার করে নিজেই হাজির হয়েছে ছেলেকে কোলে নিয়ে। তার হাসি দেখে ভোরকে গিয়ে হরেন শুধোয়, সুবালা থাকে না এখানে? ডুমুর বলে, না, সুবালা ওদিকে সতীশ দাসের ঘরে থাকে। হরেন মাথায় হাত দিয়ে বসে পড়ে। ছেলেটাকে কোলে তুলে নিয়ে ডুমুর জিজ্ঞাসা করে, আপনি কে হন সুবালার? হরেন জবাব দেয় না। তখন ডুমুর বলে, আপনাকে চিনেছি, তাই একটু তামাশা করলাম। সুবালা আছে? দাওয়ায় পিঁড়ি পেতে দিয়ে বলে, বসুন, সুবালাকে ডেকে আনছি। সুবালা এক ভদ্রলোকের বাড়ি রান্না করে। বাচ্চাটাকে কোলে নিয়েই ডুমুর সুবালাকে ডাকতে যায়। একলা ফিরে এসে বলে, সুবালা আসছে। বেলা তখন প্রায় 9টা। সুবালা আসে না, কিন্তু ঘরে যেন বোনের জামাই এসেছে এমনই ভাবে হরেনকে ডুমুর সমাদর করে। অঘোরকে দিয়ে খাবার আনিয়ে চা আনিয়ে খাওয়ায়। বলে, আপনাকে ঠেকানো উচিত, কিন্তু কি করি, মায়া পড়ে গেছে মেয়েটার উপরে। 2 ঘন্টা পরে পঙ্কজের বাড়ি রান্না খাওয়ার পাট সাঙ্গ করে সুবালা ফিরে আসে। অঘোর বেরিয়ে গিয়েছিল। ডুমুর বলে, আমিও একটু পাড়া বেরিয়ে আসি, তোমাদের বোঝাপড়া হোক। সেমিজের উপর সুবালা কোরা শাড়ি পরেছে, সিঁথিতে বা কপালে তার সিঁদুর নেই। ছেলেকে কোলে নিয়ে সে চুপচাপ সামনে বসে থাকে। হরেন কাতরভাবে বলে, ওকে একটু দুধ দাও। ধীরে ধীরে সুবালা ছেলেকে দুধ খাওয়ায়। দুধ খেতে খেতে মুখ বাঁকিয়ে বাচ্চাটা একবার কেঁদে ওঠে। তারপর আবার দুধ খাওয়ার চেষ্টা করতে গিয়ে কচি দাঁতে প্রাণপণে কামড় বসিয়ে দেয়। সুবালা বলে, উফ। আবার সে ধীরে ধীরে, তার স্তনের দুধ শুকিয়ে গেছে। হরেন নিজে থেকেই তার কৈফিয়ত দেয়, বলে, পোলারে নিয়া তুমি ভিক মাগবা, আমি সইতে পারি নাই। সুবালা ধীরে ধীরে বলে, ভিক না মাগলে পোলারে বা আমার বাঁচা দেখতা না। হরেন বলে, তা বুঝি না, তবু গাও যেন জইলা যাইত। কিন্তু পোলারে নিয়া গিয়া কি ফ্যাসাদে পড়লাম কি কমু তোমারে। রাঙামাসি দুধ দিল কয়দিন। ও, রাঙামাসি দুধ দিছে? কয়দিন দুধ দিয়া কয় কি, আমি পারুম না, আমার মাইয়ারে মাইরা তোমার পোলারে দুধ দিতে পারুম না। আমারে মাছ ভাত খাওয়াও পেট ভইরা, তবে পারুম। আমি মানুষ না ছালি? তারপর সেইখানে তোমারে খুঁজতে গেছিলাম। গেছিলা? হ। দিন 15 বাদে রাঙামাসি যখন বিগড়াইয়া গেল, তোমারে পাই না, কি বিপদ। মরিয়া হইয়া কিছু পয়সা রোজগারের ব্যবস্থা করলাম। তার শার্ট আর ধুতির দিকে চেয়ে সুবালা জিজ্ঞাসা করে,
কি ব্যবস্থা করলা? হরেন বলে, কলকাতায় কত উপায় পয়সা রোজগারের, আমরা কেন যে বোকার মতো ভিক্ষা করছি আর খয়রাত চাইছি। ওইটুকু চালার মধ্যেই দীর্ঘকাল পরে ছেলেকে পাশে নিয়ে তারা পাশাপাশি শোয়। বুড়ির ঘরের কোণে পড়ে থাকা না থাকা সমান কথা, চোখেও দেখে না, কানেও শোনে না। মাঝরাত্রে পুলিশ হানা দিয়ে হরেনকে ধরে নিয়ে যায়। শহরে অজস্র সম্পদ থাক, অন্যের টাকা ছিনিয়ে নিয়ে নতুন শার্ট আর ফর্সা ধুতি পরতে চাইলে চলবে কেন? অনেক খোঁজাখুঁজি এবং হরেনকে মারপিট করেও টাকাগুলি কিন্তু পুলিশ পায় না। পুলিশ হাতকড়া দিয়ে তাকে নিয়ে যায়। যাওয়ার সময়ে মুখ ফিরিয়ে হরেন বলে, ভিক মাইগো না, আমাগো অপরাধ নাই, ভিক মাইগা অপরাধী সাইজো না, তার চেয়ে মরণ ভালো। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।